আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাশের কলমে সেই পুরনো বাড়িটা। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাশের কলমে সেই পুরনো বাড়িটা। বাড়িটার দিকে বারবার তাকিয়ে দেখছিল রমাকান্ত। এই জায়গায় যে এমন একটা বাড়ি আছে সে কথা কিন্তু সে নিজেও এতদিন জানত না। যদিও এই গ্রামের দিকে তার খুব একটা আশা হয় না, তাছাড়া রমাকান্ত যখনই আসে গরুর গাড়িতে, না হলে লোকজনের সঙ্গেই এদিকে আসে। মাটির পথ ছেড়ে জঙ্গলের খানিকটা ভিতরের দিকে এই দিকে আসার প্রয়োজন তার কখনোই হয়নি। তবে আজকের ব্যাপারটা অন্যরকম। আকাশের দিকে একবার তাকিয়ে দেখল রমাকান্ত, তারপর তার পাশে থাকা হরিচরণকে বলল, জঙ্গলের মধ্যে এমন জায়গায় এই বাড়িটার কথা তুই জানতিস হরিচরণ? হরিচরণ যেন রমাকান্তর থেকেও বেশি অবাক হয়েছিল। ছোট থেকে সেই গ্রামে বড় হয়েছে, পাশের গ্রামেও তার যাতায়াত আছে, কিন্তু জঙ্গলের মাঝে এই বাড়িটা যে আছে সে কথা সে নিজেও জানত না। হরিচরণ হাঁ করে বাড়িটার দিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, কি জানি বাবু, কিছুই তো বুঝতে পারছি না। এই জঙ্গলের পথে তো এর আগেও আমি এসেছি, কিন্তু এই বাড়িটাকে তো এখানে দেখেছি বলে মনে পড়ে না। যদিও জঙ্গলটা নেহাত ছোট নয় বাবু। হাতের লণ্ঠনটা আর একটু উপরের দিকে তুলে ভালো করে দেখার চেষ্টা করল হরিচরণ। বাড়িটার চারপাশে কোনো পাঁচিল নেই। এত বড় একটা বাড়ি এখানে আছে, অথচ তার আশেপাশে কোথাও কোনো পাখি নেই। বাড়িটা দোতলা নয়, তিনতলা বাড়ি। তাছাড়া যে কটা ঘর এখনো এই আধো অন্ধকারে দেখা যাচ্ছে তার সংখ্যাও নেহাত কম হবে না। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে। জঙ্গলের ফাঁকা জায়গাটায় হঠাৎ করে এমন একটা বাড়ি যে রাতারাতি গজিয়ে উঠল কি করে, সে কথা রমাকান্ত আর হরিচরণ কিছুতেই বুঝতে পারছিল না। গাছের তলায় দাঁড়িয়ে হাত কচলাতে কচলাতে রমাকান্ত বলল, রাতের বেলা যা যা দেখা যায় তার সব কিছু কিন্তু সব সময় সত্যি হয় না রে হরিচরণ। আমাদের পুরনো ঠাকুর মশাই বলতো, রাতের অন্ধকারে এমন অনেক কিছুই দেখায় যেগুলো বাস্তবে নাও থাকতে পারে। হরিচরণ এত সব কথা বোঝে না। সে জমিদার বাড়ির কাজের লোক। ছোট জমিদার অর্থাৎ রমাকান্ত রায়ের সঙ্গে সে এই দিকে এসেছিল, কিন্তু এখন তার কথা শুনে একটু অস্বস্তি নিয়েই বলল, এই সব কথা আমি কি করে বলবো বাবু? আমি কি অত কিছু বুঝি? চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেটা মিথ্যে বলে কি করে উড়িয়ে দিই বলুন তো? কথাটা রমাকান্ত নিজেও বুঝতে পারছিল না। তবে বাড়িটা যেন কেমন অদ্ভুতভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এতটা দূর থেকেও লণ্ঠনের অল্প আলোতে আর চাঁদের ময়লাটে আলোতে বোঝা যায় বাড়িটার গায়ে শুধু অশ্বত্থের শিকড় নয়, বিভিন্ন ধরনের লতাগুল্মও জড়িয়ে জড়িয়ে উঠে পড়েছে তিনতলা পর্যন্ত। যেখানে মানুষের পা পড়ে না সেখানে প্রকৃতি নিজের রাজত্ব বিস্তার করে নেওয়ার চেষ্টা করে। সে যাই করুক, তবুও সে প্রকৃতি। কিন্তু এই অন্ধকার রাতের কথা আলাদা। রমাকান্ত আরও একবার চারপাশে তাকিয়ে দেখল আর কোথাও কিছু দেখা যায় নাকি। জঙ্গলের এই দিকটায় এখনো পর্যন্ত একটা শেয়ালের ডাকও শোনা যায়নি, অথচ জঙ্গলে যে শেয়াল আছে এই কথা তারা দুজনেই জানে।
হরিচরণ একটা গাছের তলায় বসে পড়েছিল। অনেকক্ষণ থেকেই ওরা হাঁটাহাঁটি করছিল। ক্লান্তিতে সবারই শরীর ভেঙে আসে এক সময়। এক্ষেত্রেও তাই হয়েছিল। বাবু, আর কি চেষ্টা করব? রাতে এখানেই কাটাবেন নাকি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব? রাত কাটানোর জন্য এত সুন্দর একটা বাড়ি থাকতে এইখানে রাত কাটাবো কেন? ওই বাড়ির মধ্যেই চল, রাতটা ওখানেই কাটাই। হরিচরণ চমকে উঠল। এতক্ষণ ধরে রমাকান্তই তাকে বাড়ির দিকে যেতে বারণ করছিল, কিন্তু এখন হঠাৎ সে নিজেই বাড়িতে যাওয়ার কথা বলছে। চাঁদের আলোয় রমাকান্তর মুখে ততক্ষণে ফুটে উঠেছে একটা অদ্ভুত হাসি। সেই বাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে সে আরও কিছু বলে চলেছে, কিন্তু হরিচরণের এসব দিকে কোনো মন নেই, কারণ ততক্ষণে সে একটা ব্যাপার লক্ষ্য করেছে। রমাকান্তর চোখ দুটো কেমন যেন অদ্ভুত লাগছে। সে কেমনভাবে যেন তাকিয়ে রয়েছে ওই বাড়িটার দিকে। আর ঠিক তখনই হরিচরণের মনে হলো ওই ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িটার লতা গজিয়ে ওঠা তিনতলার ছাদের উপরে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে। এতটা দূর থেকেও চাঁদের অস্পষ্ট আলোয় তাকে যে কিভাবে হরিচরণ দেখতে পেল তা সে নিজেও বুঝতে পারছে না। এত দূর থেকে কিছু দেখা সম্ভব নয়, তবুও যেন হরিচরণের মনে হলো ছাদের উপর যে দাঁড়িয়ে রয়েছে সে এখন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রমাকান্তর দিকে। হরিচরণ একটা ধাক্কা দিতে গেছিল, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো সে ধাক্কা দেওয়ার আগেই রমাকান্ত তার দিকে মুখ তুলে তাকালো আর বলল, হরিচরণ, চলে আয়, ও যে আমাদের ডাকছে, চলে আয়। আরে কি বলছেন ছোটবাবু? কে ডাকছে আমাদের? এইখানে আশেপাশে তো কোথাও কেউ নেই, আমাদের ডাকছেই বা কে? শুনতে পাচ্ছিস না? তুই শুনতে পাচ্ছিস না? ওই যে আকুল হয়ে ডাকছে আমাদের। আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। চলে আয়, চলে আয় হরিচরণ, চলে আয়। হরিচরণ বিপদ বুঝতে পারল। অনেক বড় একটা ভুল করে ফেলেছে ওরা। রমাকান্তকে হাত ধরে টেনে নিয়ে হরিচরণ রমাকান্তর মুখের সামনে দাঁড়িয়ে ভালো করে তাকে দেখার চেষ্টা করতেই ভয় পেয়ে দুহাত ছিটকে গেল পেছনের দিকে। রমাকান্তের দুই চোখের উপর সাদা একটা স্বচ্ছ পর্দার মতো কিছু নেমে এসেছে। চোখের দৃষ্টি মরা মাছের মতো হয়ে গেছে। মুখে একটা অদ্ভুত হাসি, তার দাঁতগুলো ঝকঝক করে বাইরে বেরিয়ে এসেছে। এমনভাবে এর আগে কাউকে হাসতে দেখেনি হরিচরণ। সে রমাকান্তকে সামলাবার জন্য তার কাঁধের ওপর হাত রাখতেই অবাক হয়ে গেল। আবার রমাকান্তের গোটা শরীর যেন থরথর করে কাঁপছে, আর তার মধ্যে কি ভীষণ ঠান্ডা। সেই শরীর এক হাতে হরিচরণের একটা হাত খামচে ধরল। এরপর আগের মতোই অদ্ভুত গলায় বলে উঠল, শুনতে পাচ্ছিস না? ও ডাকছে, আমরা যাচ্ছি না বলে ও ভীষণ কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই কথা বলে রমাকান্ত এক পা করে এগোতে লাগলো বাড়িটার দিকে। আর তার হাতের টানে হরিচরণ যেন একটা জড় বস্তুর মতো এগোচ্ছে তার সাথে। তার দিকে তাকিয়ে হরিচরণ চিৎকার করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না তাতে। তার দুই হাতের প্রবল শক্তিও যেন রমাকান্তের এক হাতের কয়েকটা আঙুলের মাঝে অসহায়। হরিচরণের শরীর ছেড়ে দিল। তাকে ঘষ্টাতে ঘষ্টাতে টানতে টানতে নিয়ে রমাকান্ত এগিয়ে চলেছে সেই বাড়িটার দিকে। আর যতই রমাকান্তকে বোঝানোর চেষ্টা করছে সে, কিন্তু রমাকান্তর মুখে সেই একই কথা, এই তো আমি চলে এসেছি। এই দেখো,
এই দেখো আমি এসেছি। ভয়ে প্রায় আধমরা হয়ে যাওয়া হরিচরণের মাথায় হঠাৎ করেই একটা বুদ্ধি খেলে গেল। তখন একটা ঠান্ডা দমকা হাওয়া ভেসে এলো সেই বাড়িটার দিক থেকে। এই পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেই স্থানের কোনো ব্যাখ্যা তোমরা কখনো খুঁজে বার করতে পারবে না। জায়গাটার নাম মনে নেই, শুনেছি কোথাও কোনো এক মন্দিরের এলাকায় এমন একটা জায়গা আছে যেখানে জল নিচের দিকে না পড়ে ওপরের দিকে উঠে যায়। অনেকেই অনেক কিছু বলে শুনেছি। বিজ্ঞানীরা নাকি সেই সব নিয়ে অনেক কথা বলতে শুরু করেছে। বইপত্রে মাঝে মাঝে লেখালেখিও হয়। আবার কিছু কিছু জায়গায় সমুদ্রের মাঝে এমন কিছু আছে যেখান দিয়ে উপর থেকে কখনো তোমাদের ওই কি যেন বলে না, হ্যাঁ উড়োজাহাজ, এইসব নাকি যেতে পারে না। এমনকি জাহাজ পর্যন্ত সেখান থেকে যেতে গেলে কোনো একটা অদ্ভুত আকর্ষণে নাকি বিভ্রান্ত হয়ে পড়ে। এই সব কিছুর অনেক ব্যাখ্যা তোমরা দিতে পারো, কিন্তু আমাদের এই দুনিয়াতে অতি সাধারণ, স্বাভাবিক, মাটির ওপরে যা সবার চোখে সাধারণ বলে মনে হয়, সেইখানেও এমন অনেক অদ্ভুত ব্যাপার ঘটে যার কোনো ব্যাখ্যা কখনোই তোমরা দিতে পারবে না। মনে হয় বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু হঠাৎ করে মানে আপনি এত কিছু কেন বলছেন? সেটাই ঠিক বুঝতে পারলাম না। আমরা তো তেমন কিছু বলিনি। একটু আগে তো তোমরাই বললে যে তোমরা এমন কিছু গল্প শুনতে চাও যা অত্যাশ্চর্য, যেগুলো এর আগে কখনো শোনোনি। হ্যাঁ, সে কথা আমরা বলেছি, কারণ ভূত প্রেত পিশাচ কিংবা এই তন্ত্রমন্ত্র করে বিপদের হাত থেকে রক্ষার একই ধরনের গল্প আমরা অনেক শুনেছি। তাছাড়া আজকের দিনটা দেখেছেন, আপনার বাড়িতে এসেছি অথচ এখনো বৃষ্টি হয়নি। আকাশের এমন অবস্থার মাঝে যদি একটু অন্যরকম গল্প শুনতে পেতাম আমরা, তাহলে খুব ভালো হতো। দেখো, তোমরা যাকে গল্প বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করো তা হলো আসলে আমার জীবনের সত্যিকারের অভিজ্ঞতা। গ্রাম বাংলার এখানে ওখানে ঘুরে ঘুরে এমন কিছু অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি যা তোমাদের বলে শেষ করতে পারবো না। আসলে তোমরা হয়তো ভাবো আমি একটা করে গল্প যখন বলি তখন অনেক সময় আগে পরের কথাও বলি। আসলে আমি তো জীবনের প্রায় অর্ধেকের বেশি সময়টাই কাটিয়েছি গ্রামের বুকে। প্রায় প্রত্যেক দিন না হলেও কিছুদিন পর পরে কিছু না কিছু সেখানে ঘটতই। একবার ভেবে দেখো, সেই ছোটবেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া, তারপর বিয়ের আগে পর্যন্ত আমার সময় কেটেছে বাইরে। তাহলে অলৌকিক অদ্ভুত ঘটনার কথা আমরা বলছি না ঠাকুরমশাই, আমরা বলছি এমন কোনো ঘটনা যার ব্যাখ্যা আপনার কাছে আজ পর্যন্ত নেই। এমন ঘটনাও আছে, তবে হয়তো অনেক ঘটনার ব্যাখ্যা সেই মুহূর্তে খুঁজে না পেলেও গোটা জীবনে পরে খুঁজে পেয়েছি। জীবনে তো আর কম মানুষের সঙ্গে পরিচয় হয়নি। অনেক সময় অনেক প্রশ্নের উত্তর কয়েক বছর পরে এমনভাবে পেয়েছি যে আমি হয়তো ভাবতেও পারিনি। কিন্তু তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার ব্যাখ্যা কিন্তু আমি কোনো দিনও পাইনি। এমনই একটা কথা তাহলে তোমাদের বলি। আমাদের কথায় তারানাথ উৎসাহী হয়ে পড়েছে বুঝতে পারলাম। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে লম্বা লম্বা কয়েকটা টান দিয়ে এক রাশ ধোঁয়ার রিং ছেড়ে তারানাথ বলতে শুরু করলো। তখন বর্ষা শেষ করে শরৎ প্রবেশ করতে শুরু করেছে। গ্রামে বর্ষার পরের অবস্থাটা খুব একটা ভালো থাকে না সব সময়, তবে সেইবার বর্ষা কিন্তু কমই হয়েছিল। কম বর্ষার সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, যদি কম হয় তাহলেও যেমন সমস্যা, বেশি হলেও সমস্যা। কিন্তু মাঝামাঝি বর্ষা কিভাবে হবে সেটা তো আর কেউ জানে না। গ্রামের চাষির দল খরার সময় বৃষ্টির জন্য প্রার্থনা করে, পুজো আচ্চা করে। আবার প্রচণ্ড বর্ষা হলে তখন আবার পুজো আচ্চা করে বর্ষা কমিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভাগ্য নির্ধারিত, যা আগে থেকেই ঠিক হয়ে আছে তা তো হবেই, তার উপর কেউ কিচ্ছুই করতে পারবে না। কিন্তু মানুষ মনে করে
সব কিছুই সে তার বাহুবল দিয়ে জয় করে নেবে। এই যে চারিদিকে এত যুদ্ধ, মারামারি, হানাহানি, এর কারণটা কি? মানুষ, বুঝলে, মানুষ মানুষ নিজেদের শ্রেষ্ঠত্ব সর্বদা প্রমাণ করতে চায়, অর্থাৎ তার চেয়ে বড় আর কেউ হতে পারে না। এই এমনই এক শরৎ তখন এসে পড়েছিল। সেবারে বর্ষা হয়েছে পরিমিত, তাই সমস্যা নেই। একদিন গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছি অজানার উদ্দেশ্যে। কোথায় যাব, কি করব, কোনো কিছুরই ঠিক নেই। তবে মনটা কিন্তু বেশ খুশি খুশি আছে। আকাশের নীলচে মেঘ, আকাশী মেঘ, আর তার মধ্যে পেঁজা তুলোর মতো ভেসে থাকা সেই মেঘে নানা রকম প্রতিকৃতি দেখা যায়। শরতের আকাশে কাশফুলের গন্ধে মা দুর্গার আগমনের আগের সময়টা বেশ সুখের। ছোটবেলার কথা মনে পড়ে যায়। জানি না তোমাদের কার কি হয়, তবে তবে আমার কিন্তু নীল আকাশে সাদা মেঘ দেখলে অনেকদিন আগের অতীতের কোনো কথা মনে পড়ে যায়। যেন মনে হয় আমার এখানে থাকার কথা ছিল না, এখান থেকে অনেক দূরে কোথাও কারা যেন আমার জন্য অপেক্ষা করে আছে। তাদের কাছে আমায় চলে যেতে হবে। যেন মনে হয় কারা যেন আমায় ডেকে চলেছে, একভাবে, অবিরতভাবে। আমি তাদের ডাক শুনতে পাচ্ছি। তাদের ডাক আমার কানে এসে পৌঁছানো মাত্র পৃথিবীতে ভয়ঙ্কর এমন কিছু যেন হয়ে যাবে, যা হয়তো কেউ চায় না। তাই ওরা আমায় জোর করে এখানে আটকে রেখেছে। বিশেষ করে এই সময় যদি চারপাশে কোথাও কেউ না থাকে, কোনো জীবিত প্রাণী কিংবা মানুষের উপস্থিতি লক্ষ্য না করা যায়, তাহলে ব্যাপারটা আরো অন্যরকম হয়ে যায়। যেন মনে হয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে আমি নেই, অন্য কেউ রয়েছে। আমি যেটা দেখে চলেছি সেটা অন্য কিছু। কেউ হয়তো অনেক দূর থেকে তার সামান্য অঙ্গুলি হেলনেও আমাকে দিয়ে খেলা করিয়ে চলেছে। আর যারা এইসব ব্যাপার বোঝে না, তাদের ব্যাপারটা বোঝানো সম্ভব নয়। মাঝে মাঝেই একটা অজানা ভয় এই সময় গোটা শরীরে ছড়িয়ে পড়ত। মাঝে মাঝে আবার একটা অজানা আনন্দ হতো। এই দেখেছো, কি বলতে গিয়ে কি বলতে শুরু করেছি। আসলে বয়স হচ্ছে তো, কথা বলতে শুরু করলে আর খেয়েই থাকে না। যাগে, তা এইভাবে একদিন গ্রামের পথে হেঁটে চলেছি, এমন সময় দেখি একটা গরুর গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। গ্রামের পথে গরুর গাড়ির দেখাটা অতি সাধারণ একটা ব্যাপার। গরুর গাড়িতে বসে আছে এক বয়স্ক মতো লোক। বয়স্ক বললাম তার কারণ তার মাথার চুল আর মুখের দাড়ি সমস্ত কিছুই সাদা, কিন্তু তার চেহারা বেশ শক্ত সমর্থ। ওনাকে দেখলেই বোঝা যায় যে খাটিয়ে চেহারা। তাই বয়স হলেও এখনো জোয়ান মানুষের মতোই শক্ত রয়েছেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, শুনছেন, বলছি এটা কোন গ্রাম? আর এই আশেপাশে কোনো শ্মশান কিংবা মন্দির টন্দির আছে? লোকটা আমার দিকে মুখ তুলে তাকালো, ভালো করে কিছুক্ষণ দেখে নিয়ে শান্ত গলায় বলল, শ্মশান তো নেই, তবে আমাদের গ্রামে একটা মন্দির আছে, মা কালীর মন্দির। মন্দিরটা ছোট। কিন্তু আপনি কোথায় যেতে চাইছেন সাধু বাবা? আমি কোথাও যেতে চাইছি না। দুদিন ধরে হেঁটে চলেছি, কোথাও একটু বিশ্রাম নেব। তারপরে শ্মশান কিংবা মন্দির থাকলে সাধু সন্তদের দেখা পাওয়া যায়। কোনো সাধু সন্তের দেখা পেলে তার সঙ্গে কয়েকটা দিন কাটাবো, এই আর কি। আমাদের এই গ্রামের দিকে তো প্রায় মাস 3 হয়ে গেল কোনো সাধু আসেনি। শ্মশানের ওই মন্দিরটাই যা আছে, সেখানে গিয়ে আপনার ভালো লাগবে না। সব সময় মন্দিরের বাইরে পোড়া বটগাছের নিচে লোকজন দাঁড়িয়ে চেঁচামেচি করছে। আরে দেখুন দেখি, আপনাকে তো ক্লান্ত বলে মনে হচ্ছে। আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে একটু সেবা করার সুযোগ দিন। তার গাড়িতে উঠে পড়লাম। মিথ্যে বলবো না, ক্লান্তি যে লাগছিল না তা কিন্তু নয়। কাল সকাল থেকে হাঁটছি, মাঝে মাঝে থেমেছি, রাতটা বিশ্রাম নিয়েছি, কিন্তু শরীর ভীষণ ক্লান্ত। তার উপর সেইভাবে কিছু খাওয়াও হয়নি। তা কথায় কথায় জানতে পারলাম তার নাম হরিচরণ। এখানকার জমিদার বাড়িতে সে গরুর গাড়ি চালায়। শুধু গরুর গাড়ি নয়, জমিদার বাড়িতে তার যাকে বলে বেশ একটা নাম ডাক রয়েছে। জিনিসপত্র দেওয়া নেওয়া থেকে শুরু করে নানা কাজে তার ডাক পড়ে।
এমনকি জমিদার বাড়ি থেকে এসে প্রত্যেক মাসে ভালো টাকা পয়সা, ক্ষেতের ফসল সবকিছুই পায়। তা আমি তাকে বললাম, তার মানে তুমি তো জমিদারের খাস লোক যাকে বলে। তাই এবার তোমাদের গ্রামটার কথা বলো, গ্রামটা শেষ 3 মাসে কি হয়েছে? কথায় কথায় সে গ্রামের কথা বলতে লাগলো। গ্রামটা মাঝারি, হাতে গোনা 50 ঘর মতো বসতি রয়েছে। গ্রামের একদম শেষের দিকে একটা জঙ্গল, আর তার এক পাশ থেকে পথ চলে গেছে পাশের গ্রামের দিকে। আমি যেদিক থেকে এসেছি সেই দিকটা বেশ ফাঁকা, বাকি দুদিকে দুটো নদী বয়ে গেছে। সেই নদী হলো গ্রামের সীমানা। তাকে বেশ ভালো লাগলো আমার। তার সঙ্গে তার বাড়িতে গেলাম। হরিচরণের স্ত্রী মারা গেছে অনেকদিন আগে। ছেলের বিয়ের পর ছেলেও মারা যায় সাপের কামড়ে। তার এক বিধবা বৌমা রয়েছে, সেই আমার সেবা করল। হাত মুখ ধুয়ে সামান্য কিছু খেয়ে নিয়ে হরিচরণের সঙ্গে তার ঘরের মাটির মেঝের উপর বসে প্রাণটা বেশ জুড়িয়ে গেল। হরিচরণ আমাকে তামাকের ব্যবস্থা করে দিল। অনেকদিন পর মন খুলে হুঁকো থেকে গড়গড়ার নলটা তুলে কিছুটা তামাক টেনে নিয়ে তারপর বললাম, কতদিন পর এমন কড়া তামাক খেলাম। তোমার কাছে এসব এলো কোথা থেকে? এই হুঁকো তামাক সবকিছু জমিদার মশাইয়ের। জমিদার মশাই তো তামাক খেতে ভালোবাসেন, তিনি আমায় মাঝে মধ্যে এটা ওইটা দিয়ে থাকেন। এটা তার পুরনো হুঁকো, আমায় দিলেন, আমি গুছিয়ে রেখে দিয়েছি। বাড়িতে অতিথি এলে তাকে খেতে দিই, আমি খাই না। আমি একবার দুবার গুড়ুক গুড়ুক করে ধোঁয়া ছাড়লাম, তারপর বললাম, অনেক দিন পর বড় তৃপ্তি পেলাম। কিন্তু হরিচরণ, তোমার বৌমার মুখে একটা বিষাদের ছায়া দেখতে পেলাম। হ্যাঁ, যতদূর তুমি বললে প্রায় 5 বছর আগে তোমার ছেলে মারা পড়েছে, তা সত্যি দুঃখের বিষয়। কিন্তু এতদিন পরে তার মুখে এমন দুঃখের ছায়া কেন? অন্য কোনো কারণ আছে নাকি? আমার কথায় হরিচরণের হাসি মুখটা মুহূর্তের মধ্যেই কেমন যেন হয়ে গেল। সে একবার এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলল, সাধু বাবা, এখন থাক, আমার একটু কাজ আছে। আপনি তামাক খান, আমি একটু বের হই। আপনি একটু বিশ্রাম করুন, আমি সন্ধে সন্ধে ফিরে আসব। ফিরে এসে তখন আপনাকে ওইসব কথা খুলে বলবো। পাশের ঘরেই বৌমা আছে, প্রয়োজন হলে তাকে ডেকে নেবেন। যখনকার সময়ের কথা বলছি, তখনকার সময়ে অচেনা অজানা কোনো মানুষকে সাথে সাথে কেউ বিশ্বাস করতে পারত না। তার বাড়িতে তার বিধবা বৌমা রয়েছে, আর আমি একজন অচেনা সাধু, অথচ সে আমায় ভরসা করে এমনভাবে আমায় রেখে গেল। বিকেলের দিকে হরিচরণের বৌমার সঙ্গে সামান্য কথা হলো। আমি দাওয়ার কাছে বসেছিলাম। ঘুমটা মাথায় সাদা থান পড়ে আছে সে। আমার থেকে একটু দূরে বসে সে বলল, সাধু বাবা, আমার শ্বশুর মশাই ভীষণ ভয় পেয়েছেন, এখনো তার সেই ভয় কাটেনি। বাবার সেই ভয়টা কাটিয়ে দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করে দিয়ে যাবেন তো, না হলে যে এই সমস্যা কোনোদিনই কাটবে না। ভয়? কিসের ভয়? সে পরিষ্কার করে কিছু বলল না, এইটুকু বুঝিয়ে দিল যে এই সব কথা হরিচরণের কাছ থেকে শুনলেই ভালো হবে। সে ভালোভাবে কোনো কিছু বলতে পারবে না। তাই আমি অপেক্ষা করছিলাম হরিচরণের কাছ থেকে সমস্ত কথা শোনার জন্য। বুঝতে পারছিলাম কিছু একটা ব্যাপার তো আছে। বাইরে রোদ ছিল এতক্ষণ, তাই বুঝতে পারিনি কখন যে কালো মেঘে আকাশটা ঢাকতে শুরু করেছে। আমি আর কিশোরী মন দিয়ে তারানাথের গল্প শুনছিলাম। এইবার ব্যাপারটা খেয়াল হলো, তারানাথ তখন একটু সময়ের জন্য চুপ করেছিল। কিশোরী বলল, আচ্ছা, আপনি যখন প্রথম ওই হরিচরণকে দেখলেন তখন সে আপনাকে কিছু বলেনি, পরে সে বলল সে আপনাকে একটা কথা বলতে চায়, কিন্তু সেটা সন্ধ্যাবেলা। তার মানে এমন কোনো কথা যেটা সে আপনাকে বলতে চাইছে আবার চাইছেও না। একদম ঠিক ধরেছ। মাঝে মাঝে কিছু কথা কাউকে বলা যায় না, আবার সে কথা বলার ইচ্ছেও থাকে না। এই হলো ব্যাপার। সে যাই হোক, আমার মনে হয়েছিল এমন কোনো একটা কারণে হয়তো হরিচরণ প্রথমে ব্যাপারটা বলতে চায়নি, কিন্তু পরে আমি যখন তাকে বললাম তখন সে বুঝতে পারল কথাটা আমাকে বলা যেতে পারে। সন্ধ্যের একটু পরেই যখন হরিচরণ ফিরে এলো তখন তাকে দেখে ক্লান্ত বলেই আমার মনে হলো। শুনলাম গরুর গাড়ি নিয়ে কি একটা জিনিস
জমিদার বাড়ি থেকে পাশের গ্রাম পর্যন্ত দিয়ে আসতে হয়েছে তাকে। হাত পা ধুয়ে সে যখন আমার কাছে এসে বসল, তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে চারপাশে। গ্রামে বিকেলের পরে অন্ধকার নেমে যায় খুব তাড়াতাড়ি, সেটা তোমরা তো ভালো করেই জানো। এদিকেও তেমনি অন্ধকারের মধ্যে দাওয়ায় বসে অল্প অল্প হাওয়ায় আমি আর হরিচরণ বসে কথা বলছি, আর মাঝে মাঝে গড়গড়ার নলটা উঠিয়ে লম্বা লম্বা টান দিচ্ছি তামাকে। তখন টিকের আগুনটা উজ্জ্বল হয়ে উঠছে। হরিচরণ বলল, আসলে ব্যাপারটা এমনই অদ্ভুত সাধু বাবা যে কি বলবো আপনাকে সেটা তো বুঝতে পারছি না। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছুই বুঝতে পারছি না। কোনো চিন্তা নেই হরিচরণ, তোমার যেখান থেকে ইচ্ছে তুমি সেখান থেকে বলতে শুরু করো, আর যেখানে ইচ্ছে তুমি শেষ করো। এমন অনেক কিছু থাকে যেগুলো আমরা ভালো করে বুঝিয়ে বলতে পারি না। তবে তবে তোমার যা বলার ইচ্ছা তুমি তাই বলো। হরিচরণ কিছুক্ষণ চুপ করে রইল। আসলে সবাই তো আর গুছিয়ে সমস্ত কিছু বলতে পারে না। হরিচরণ কাজের মানুষ, অকারণে কথা বলা পছন্দ করে না সে। তারপরে বুঝতে পেরেছিলাম এমন মানুষের কাছে তোমরা গল্প শোনার কথা আশা করতে পারো না। কিন্তু হরিচরণ কাটা কাটা আর ভাঙা ভাঙা ভাবে যা বলল তা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম। সেই কথা তার মতো করে তোমাদের বললে তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি আসল ব্যাপারটাই বলি, তাহলে শোনো। প্রায় মাসখানেক আগে, সেই দিনটা ছিল পূর্ণিমা। হরিচরণ আর গ্রামের জমিদারের ছেলে রমাকান্ত রায় পাশের গ্রামে কি একটা কাজে গিয়েছিল দুপুরের দিকে। তো সেখান থেকে ফিরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। এই গ্রাম এবং পাশের গ্রাম, এই দুই গ্রামের মাঝে একটা জঙ্গল পথ রয়েছে, সে কথা তো আমি আগেই বলেছি। যাই হোক, তা জঙ্গলের মাঝখানের পথ দিয়ে গরুর গাড়িতে করে যাতায়াত করার জন্যে টানা মাটির রাস্তা রয়েছে। সোজা সেই রাস্তা ধরে গরুর গাড়িতে ঘন্টা তিনেকের পথ। দুপুরে কাজ সেরে সমস্ত কিছু মিটিয়ে ওদের বেরোতে বেরোতেই প্রায় বিকেল হয়ে গেছিল। আর বিকেলেই হঠাৎ করে নেমেছিল প্রবল বর্ষা এবং তার সঙ্গে এলোমেলো ঝড়। শরতের এই সময়টা বৃষ্টি হলেও ঝড় খুব একটা দেখা যায় না। তো সেই দিক থেকে দেখতে গেলে গরুর গাড়িতে থাকলে বৃষ্টিতে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু ঝড়ে কিন্তু বিপদ। তাছাড়া জঙ্গলের পথ কখন কি হয় তা বলা যায় না। তাই জঙ্গলের প্রবেশের পথে ওরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। যখন জঙ্গলের মধ্যে ওরা প্রবেশ করেছে, ততক্ষণে কিন্তু বেশ আঁধার হয়ে আসতে শুরু করেছে। অন্ধকার হয়ে গেল তো। জঙ্গলের মধ্যে এই অন্ধকারে গরুর গাড়ি নিয়ে যাওয়াটা কি ঠিক হবে হরিচরণ? কিছু বুঝতে পারছি না ছোটবাবু। জঙ্গলের মধ্যে আর কিছু থাকুক না থাকুক, শিয়াল থাকতে পারে। রাতের বেলা কত রকমের বিপদ হতে পারে এই জঙ্গলের মধ্যে। গরুর গাড়িটা কোথাও দাঁড় করিয়ে বাকি রাতটুকু সেখানেই বসে কাটিয়ে দিলেই তো হয়। ফিরে যাবারও উপায় নেই। ফিরে গেলে ওরা আবার কি ভাববে? তাছাড়া ওদের সঙ্গে ব্যবসার সম্পর্ক, ওদের কাছে গিয়ে এভাবে আশ্রয় নেওয়াটাও ঠিক হবে না। জঙ্গলের মধ্যেই বরং আশেপাশে কোনো আস্তানা খোঁজা যাক। জঙ্গলের পথে এর আগেও অনেকবার এসেছি বাবু, কিন্তু আস্তানা তেমন কিছু চোখে পড়েনি। তবে ভালো করে খুঁজলে হয়তো ঝুপড়ি টুপড়ি কিছু খুঁজে পাওয়া যেতে পারে। একটা কাজ কর, বেশি দেরি করে লাভ নেই। গাড়িটাকে এই গাছের তলাতে রাখ। চল আশপাশটা বরং একটু ঘুরে দেখি। যদি রাতটুকুর জন্য মাথা গোঁজার মতো কিছু পাই তাহলে থাকবো, আর না পেলে গাড়িতেই রাতটা কাটিয়ে দেব। রাতের বেলা জঙ্গলের পথ ধরে যাওয়াটা ঠিক হবে না। বাবা বারবার বারণ করে দিয়েছেন। সাধু বাবা, আমি ছোটবাবুকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে ঢুকে থাকার জায়গা খুঁজতে শুরু করলাম। আর সেই জায়গা খুঁজতে গিয়েই তো বড় বিপদটা হলো। খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে খুঁজে পেলাম একটা পুরনো বড় বাড়ি। জঙ্গলের মধ্যে বাড়িটা যে কোথা থেকে এলো সে কথা কিন্তু ঠিক বুঝতে পারলাম না। জঙ্গলের মধ্যে বড় একটা বাড়ি? হ্যাঁ, কিন্তু জঙ্গলের মধ্যে সে বাড়ি থাকতেই পারে। পুরনো জমিদার কিংবা রাজাদের আমলের অনেক বাড়ি ঘরদোর জঙ্গলের মধ্যেও মাঝে মাঝে দেখা যায়। তাহলে? না সাধু বাবা, সেসব আলাদা কথা। আমরা এই গ্রামে থাকি, এখানেই বড় হয়েছি। কখনো জঙ্গলের মধ্যে ওইখানে ওই বাড়ির কথা শুনিনি।
আর শুধু তাই নয়, এই জঙ্গলের ভিতর আমরা খুব বেশি না গেলেও অনেকবারই গেছি। এমন একটা বাড়ি ওখানে থাকলে তার কথা আগেই আমরা শুনতাম বলে কি আপনার মনে হয় না? লোকেরা জঙ্গলের মধ্যে দিয়ে মাঝে মধ্যেই এদিক ওদিকে যায়। গ্রামে কিন্তু চোর ডাকাতের অভাব নেই, এখন যদিও কমেছে। তার মানে তুমি বলতে চাইছো যে ওই বাড়িটা ওখানে এর আগে ছিল না? হরিচরণ আমার দিকে ফ্যাকাশে মুখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, শুধু সেই পূর্ণিমা রাতেই এই বাড়িটাকে আমরা দেখতে পেয়েছিলাম। এমনকি পরদিন সকালে রোদের আলোয় এই জায়গায় ফাঁকা জমি ছাড়া আর কিছু চোখে পড়েনি। একটা রাতের মধ্যে অত বড় একটা বাড়ি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেছিল সাধু বাবা। হরিচরণের মুখের কথাগুলো শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। দমকা হাওয়ায় লণ্ঠনের আগুনটা দপদপ করে জ্বলে উঠেছিল। এই একটা লণ্ঠনের আলো চারপাশটা সামান্য আলোকিত করেছে। বাইরে অন্ধকার। হরিচরণের চোখের কোণে জল চিকচিক করছে। সে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি কিছু বলতে পারলাম না। তাছাড়া হরিচরণ যে মিথ্যে বলছে সেটা মনে হচ্ছে না। এমনভাবে কেউ মিথ্যে কথা বলবে কেন? আর তাছাড়া হরিচরণের বৌমা তো আমায় এমন কিছুর একটা ইঙ্গিত দিয়েছিল আগেই। আমি জানি সাধু বাবা, আমার কথাটা অবিশ্বাস্য বলে মনে হতে পারে। একটা রাতের মধ্যে একটা গোটা বাড়ি কি করেই বা উধাও হয়ে যেতে পারে, কিন্তু আমি মিথ্যে কথা বলছি না। সেই রাতে আমি সত্যি সত্যি বাড়িটা দেখেছিলাম। আর সেই বাড়িটার 3 তলার ছাদের উপরে দাঁড়িয়ে সেখান থেকে কেউ একজন ডেকেছিল ছোটবাবুকে। আর তাতেই আমার ছোটবাবু মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়েছিল সেই বাড়িটার দিকে। আমাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি আসে। কোমরে গোঁজা ধারালো ছুরিটা বার করে ছোটবাবুর হাতের উপর আঘাত করেছিলাম, তাতেই সে আমায় ছেড়ে দিয়েছিল। না হলে আমাকেও সে নিয়ে যেত ওই বাড়িটার মধ্যে। আমি হরিচরণের কথা শুনে খানিকটা ধাতস্থ হলাম। এবার বললাম, তারপরে তুমি কখনোই জঙ্গলের মধ্যে কিংবা ওই আশেপাশে গিয়ে দেখার চেষ্টা করনি? আর হরিচরণ ফ্যাকাশে মুখে হাসল। বাচ্চা ছেলেমেয়েরা যদি এমন কোনো কথা বলে বসে যা আসলেই বলার মতো নয়, তাহলে বড়রা যেমনভাবে হাসে ঠিক তেমন হাসি। প্রায় 1 মাস হতে চলল সাধু বাবা। এর মধ্যে অন্তত 3 থেকে 4 বার ওই জঙ্গলের ওই অংশটায় আমি ঘুরে ঘুরে দেখেছি। কোথাও কিচ্ছু নেই। শুধু যে গাছের তলায় আমরা দাঁড়িয়েছিলাম সেই গাছটাকে খুঁজে পেয়েছি। গাছের তলায় এসে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তো, তাছাড়া আমার ছুরিটা সেইখানেই পড়েছিল। তাই জায়গাটা আমার চিন্তা অসুবিধা হওয়ার কথা নয়। শুধু সেই বাড়িটা ছিল না, আর ছিল না ছোটবাবু। জমিদার মশাইকে সমস্ত কথা বলেছিলে? জমিদার মশাই কি বলল? জমিদার মশাই যা বলেছিল তা তো আরো আশ্চর্যের কথা। ওসব কথা আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলতেই পারো, কিন্তু তার আগে তোমায় ওই জমিদার মশাই যে কথাগুলো বলেছিল তা বলতে হবে। কালকে জমিদার বাড়িতে যখন যাব আমার সঙ্গে যাবেন, তখন জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলে নেবেন। কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই। আর 3 দিন পরে পূর্ণিমা, আবার সেই পূর্ণিমা রাতে হয়তো বাড়িটা দেখা যাবে। আমি শনিবার রাতে, মঙ্গলবার রাতে, দিনের বেলা, এমনকি প্রায় একটা সপ্তাহে প্রতিদিন রাতেও জঙ্গলের মধ্যে গিয়ে দেখেছি, কিন্তু কোনো কিছু দেখতে পাইনি। সেই পূর্ণিমা রাতে জঙ্গলের মধ্যে আসলে যে কি হয়েছিল সে কথাও বুঝতে পারিনি। তবে 3 দিন পর পূর্ণিমা রাতে আমি আবার সেই জঙ্গলে ঢুকতে চাই। আমি দেখতে চাই পূর্ণিমার রাতে সেই বাড়িটাকে আবার দেখা যায় কিনা। হরিচরণের কথা শুনে আমি চমকে উঠলাম। কোনো গ্রাম্য গরুর গাড়ি চালকের কথা কিন্তু এটা নয়। একজন মানুষ যে ব্যর্থ হয়েছে, সে তার ব্যর্থতার প্রতিদান মিটিয়ে দিয়ে যায় অন্য কিছু দিয়ে। তার দিকে তাকিয়ে আমি বললাম, দীক্ষা নিয়েছিলাম যখন, দীক্ষাগুরু বলেছিল জীবনে তন্ত্র মন্ত্র এগুলো আসলে একটা শক্তি। সেই শক্তি সবসময় মানুষের ভালোর কাজে লাগানো প্রয়োজন। আমি যাব তোমার সঙ্গে, চেষ্টা করব যদি তোমার কোনো সাহায্য করতে পারি। তোমার এই ব্যাপারটা যে অতি অদ্ভুত তা কিন্তু বেশ ভালো করে বোঝা যাচ্ছে। হরিচরণের মুখে হাসি ফুটেছিল। সে উঠে গিয়ে তার বৌমাকে রাতের খাবারের ব্যবস্থা করতে বলল। পরদিন সকালেই আমরা গিয়ে পৌঁছালাম জমিদার মশাইয়ের বাড়িতে। জমিদার মশাই তার কাঠের চেয়ারে বসে আছেন তার বাড়ির বাইরে। ছোট উঠোনের কাছে বসে কি যেন পড়ছিল।
আমরা গিয়ে পৌঁছতেই আমায় দেখে সে উঠে দাঁড়ালো। তারপর করজোড়ে প্রণাম করে বলল, কি সৌভাগ্য আমার! হরিচরণ বলেছিল আপনি আমাদের গ্রামে আশ্রয় নিয়েছেন। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? হরিচরণ কিন্তু বড় ভালো মানুষ। হরিচরণ আছে বলে কত কাজ আমি নিশ্চিন্তে করতে পারি। আমার ছেলেটা চলে যাওয়ার পরে আমি তাকে বুঝিয়ে দিলাম আমরা একটু নিভৃতে কথা বলতে চাই। তাই আশেপাশের লোকেদের সে চলে যেতে বলল অন্যত্র। জমিদার বাড়ি হলেও জমিদারের কিন্তু অতি সাধারণ আর 5টা মানুষের মতোই চেহারা। ওই একটু ভালোর দিকে, গায়ের রং ফর্সা আর মাথার চুল লম্বা, তাছাড়া আলাদা কিছু নেই। একটা ধুতি আর পাতলা পাঞ্জাবি জাতীয় একটা পোশাক পরে বসে রয়েছে সে। বাড়িটা বেশ বড়। বাড়ির পিছনের দিকে লম্বা টানা বারান্দা, আর তারপরেই অনেকগুলো ঘর আছে সেখানে। তাছাড়া এদিকে ধানের গোলা, ওদিকে গোয়াল, আর লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জমিদারের কথায় আশেপাশে থাকা লোকজন সরে যেতেই আমি বললাম, এই গ্রাম থেকে পাশের গ্রামে যাওয়ার পথে যে জঙ্গল, সেই জঙ্গল সম্পর্কে আপনি কি জানেন বলুন তো? আপনার ছেলে রমাকান্তবাবু হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার পরেও আপনি সেই ব্যাপার নিয়ে কোনো কিছুই করলেন না কেন? জমিদার মশাইয়ের মুখে একটা শুকনো হাসি ফুটে উঠল। তিনি একবার মাথা চুলকাতে চুলকাতে বললেন, রমাকান্তকে আমি এই কারণেই বলেছিলাম রাত হয়ে গেলে জঙ্গলের ভেতরে প্রবেশ না করতে, গরুর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে না আসতে। সেই রাতে সে আমার কথা শোনেনি। তার উপর সেদিন যে পূর্ণিমার রাত ছিল তা আমার মনে ছিল না। এত বছর আগের কথা কেউ কি মনে রাখে? কি করেই বা মনে রাখবে বলুন তো? জঙ্গলের মধ্যে দিয়ে যে হরিচরণ একা একা আসতে চাইবে না সে কথা আমি ভালো করে জানি, কিন্তু আমার ছেলেটাই যে হরিচরণকে জোর করে নিয়ে গিয়ে জঙ্গলে ঢুকবে সে কথাই বা কে জানত? কিন্তু জঙ্গলে এমন কি আছে যার জন্য আপনি রাতের বেলা রমাকান্ত বাবুকে জঙ্গলে ঢুকতে বারণ করেছিলেন? কি আছে, কি আছে তা আমি নিজেও জানি না, তবে একটা গল্প বলতে পারি। হরিচরণ যখন আমার কাছে এসে বিপদের কথা বলে তখনই আমি বুঝতে পারি কিছুই করার নেই। তবুও লোকজনকে জঙ্গলের মধ্যে খুঁজতে বলি। ওরা যে আর কিছু পাবে না তা আমি জানি। একমাত্র হরিচরণের হাতের ছুরিটা ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায়নি। তবে আপনি যখন শুনতে চাইছেন আপনাকে সে কথা আবার বলতে পারি। আমি চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ চুপ করে থেকে সব ঘটনাটা মনে মনে একবার সাজিয়ে নিলেন জমিদার মশাই। তারপরে তিনি বলতে শুরু করলেন, আমাদের এই গ্রাম যখন তৈরি হয়নি তখনও জঙ্গলটা এখানেই ছিল। আমাদের এই গ্রামটা তৈরি হয়েছে জঙ্গলের কিছুটা কেটে পরিষ্কার করে। তাই আমাদের গ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে জঙ্গল। তখন জায়গাটার দুপাশে নদী ছিল, এর মাঝখানে একটা ঘন জঙ্গল। ওই যে পাশের গ্রাম, ওই গ্রামটায় আপনি গেলেই বুঝতে পারবেন। সে গ্রাম আমাদের এই গ্রামটার নিচে। আপনি যে পথে এখানে এসেছেন সেই পথে আসার সময় বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হঠাৎ করে উঁচুতে উঠে আমাদের এই গ্রাম তৈরি হয়েছে। আমাদের গ্রামে যে খুব ফসল হয় তা নয়, কিন্তু জঙ্গল কেটেই আমাদের এই গ্রাম তৈরি করা হয়েছে বলে আমাদের এই গ্রামের এক পুরোহিত বলেছিল। জঙ্গল কিন্তু এত সহজে আমাদের ছাড়বে না। তার মানে? গ্রামটা তৈরি হওয়ার আগে যখন জঙ্গল ছিল তখন সেই জঙ্গলের মাঝে নাকি এমন অনেক কিছু থাকতো যারা আসলে মানুষ নয়। তাদের সঙ্গে মিলেমিশে থাকতো এমন কিছু মানুষ যারা সাধারণ মানুষের ক্ষমতার ঊর্ধ্বে। এরা তন্ত্রমন্ত্র নিয়ে কিছু চর্চা কাজে লাগাতো, তাদের ক্ষমতাকে ব্যবহার করত নিজেদের প্রয়োজনে। তাদেরই কোনো এক অশুভ শক্তির দেবতা ওই জঙ্গলের মধ্যেই নাকি থাকত। কিন্তু এই সব হলো আজ থেকে অনেক বছর আগের কথা।
কম করে প্রায় 200 বছর আগের হবে, এবং এই গ্রাম প্রতিষ্ঠিত হওয়ার পরে জঙ্গল অনেকটাই ছোট হয়ে আসে। আমাদের এই গ্রাম তৈরি হয়, কিন্তু ঠিক জঙ্গলের মধ্যে যারা থাকতো তারা হঠাৎ করে নাকি উধাও হয়ে যায় কোথায়। উধাও হয়ে যায় মানে? হ্যাঁ, কি করে কি হয়েছিল তা কেউ জানতে পারেনি। তবে তবে তাদের আর কেউ দেখতেও পায়নি। আমাদের এই গ্রাম যখন প্রথম তৈরি হয় তখন আমার ঠাকুরদার আমল, তখন ওই জঙ্গলে লোকজন ঘুরে দেখেছিল, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। শুধু মাঝে মাঝে কিছু আগুনে পুড়ে যাওয়া মরা মাছ, এখানে ওখানে ছড়িয়ে থাকা কঙ্কাল, আর এমন অনেক কিছুই পাওয়া গিয়েছিল সেই সময়, যেগুলো মোটেই ভালো কিছু নয়। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি গোটা জঙ্গলের মধ্যে একটা জীবিত পশু পাখি পর্যন্ত নেই। যেন এই জঙ্গলে গাছ ছাড়া আর কিছুই নেই। তাছাড়া ধীরে ধীরে এই গ্রাম তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গেই সবাই বুঝতে পারে আসলে জঙ্গলের মধ্যে কিছু আছে, এমন কিছু আছে যাকে খোলা চোখে দেখা যায় না। এরা হাওয়ার সঙ্গে মিশে থাকতে পারে। এখন আমিও মনে করি যে জঙ্গলের মধ্যে সেই অশুভ শক্তি, তাদের উপাসক এবং এমন অনেক প্রাণী আছে যা আসলে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। তারা কেমন হতে পারে তার ধারণা পর্যন্ত আমাদের নেই। ওরা আমাদের সঙ্গেই রয়েছে ওই জঙ্গলে, কিন্তু এমনভাবে রয়েছে যাতে আমরা ওদের দেখতে না পাই, কিন্তু তারা আমাদের দেখতে পাবে। তার মানে আপনি বলতে চাইছেন অন্য জগৎ? আবার এটাও হতে পারে ওরা এমনভাবে আছে যে আমরা চাইলেও ওদের দেখতে পাবো না। একটা কথা ভেবে দেখুন সাধু বাবা, একটা পিঁপড়েকে আমরা যতটা সহজে দেখতে পাই, একটা পিঁপড়ে কিন্তু আমাদের ততটা সহজে দেখতে পায় না। সে কিন্তু পায় শুধু আমাদের হাত বা শরীর বা পায়ের কিছু একটা অংশ। আমরা কেমন হতে পারি, কত বড় হতে পারি, তার সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। সে শুধু ভয় পেয়ে পালিয়ে বেড়ায়। হতেও তো পারে ওরাও এমন কিছু। না, মানে আমাদের এই জগতের সঙ্গে অন্য কোনো একটা সমান্তরাল জগৎ এই জঙ্গলের মধ্যেই রয়েছে। জমিদার মশাইয়ের কথাগুলো শুনে একটা ব্যাপার বুঝতে পারছিলাম, যে তিনি ভীষণ জ্ঞানী। জ্ঞানী মানুষ ছাড়া এত কঠিন আর জটিল একটা ব্যাপার এত শান্তভাবে কেউ বলতে পারে না। তাছাড়া নিজের ছেলের মৃত্যুর পর কেউ শান্তভাবে তার ছেলের মৃত্যুর বর্ণনা এমনভাবে করছে, এমনটা কিন্তু আমি খুব কমই দেখেছি। আমি বললাম, তার মানে আপনার মনে হয় আপনার ছেলেকে এমন কেউ মেরেছে যে ওই শক্তিদের মধ্যে থেকে কোনো একটা কিছু হবে? আমার ছেলেকে কে মেরেছে তা আমি নিজেও জানি না। হরিচরণ যেটুকু বলেছে তা থেকে আমার মনে হয় যে ওই বাড়িটা আসলে কোনো বাড়ি নয়, ওটা এমন কিছু যা 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 যে কোনো মানুষকে আকৃষ্ট করবার জন্য তৈরি। আর হরিচরণ এরপরে ওই জঙ্গলে গেছে আমার বারণ না শুনে। তবে আমার মনে হয় হরিচরণ ঠিকই বলেছে, একমাত্র পূর্ণিমার রাত ছাড়া, চাঁদের আলো ছাড়া ওটা দেখা সম্ভব নয়। হতে পারে চাঁদের আলোর সঙ্গে ওই শক্তির কোনো সম্পর্ক আছে। জমিদার মশাইয়ের কথা শুনে আর কিছু বলার মতো ছিল না। আমি চুপ করে রইলাম। নিস্তব্ধতা ভেঙে হরিচরণ বলল, জমিদার মশাই, সাধু বাবা বলেছে আমার সঙ্গে পূর্ণিমার দিন ওই জঙ্গলের মধ্যে যাবে। সাধু বাবা সঙ্গে থাকলে তো আর কোনো চিন্তা নেই আমার। সে তোমরা যেতেই পারো, কিন্তু আমি আবারও বারণ করব, আপনি যাবেন না সাধু বাবা। ওইখানে যে বিপদটা রয়েছে তার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। তাই সেই বিপদ থেকে উদ্ধার করার কোনো রকম রাস্তা আপনার কাছেও জানা থাকবে কি না তা আমার জানা নেই। তাদের ক্ষমতা সম্পর্কে আমরা জানি না। তাদের সঙ্গে লড়াই করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। হরিচরণের সঙ্গে তার বাড়িতে ফিরে এলাম। 2 দিন কোনো রকমভাবে কেটে গেল। যেদিন পূর্ণিমা, সেদিন সকালবেলা হরিচরণের বাড়ির দাওয়ায় বসে আছি। তার বৌমার সঙ্গে কথা বলছিলাম। মাধবী বলল, আমার বিয়ের তখন সবেমাত্র বছর খানেক হয়েছে। তার মধ্যেই হঠাৎই সাপের কামড়ে আমার স্বামী মারা গেলেন।
আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়েছিল। হঠাৎই আমি তার চিৎকার শুনতে পাই। আমি আর বাবা ছুটে গিয়ে দেখি উনি মাটিতে পড়ে ছটফট করছেন, কি ভয়ঙ্কর ভাবে কাঁপছেন। বুঝলাম তাকে বিষধর সাপে কামড়েছে। আমরা আর বেশি সময় পাইনি, গ্রামের কবিরাজকে ডেকেছিলাম, কিন্তু আর কি বলবো সাধু বাবা, মৃত্যু যখন নেমে আসে তখন কি তাকে আটকাবার ক্ষমতা কারোর থাকে? তুমি ঠিকই বলেছ, কিন্তু যদি কারোর মৃত্যু নেমে আসে তাহলে তো কেউ চাইলেও চেষ্টা করেও তাকে আটকাতে পারবে না, তাই না? হ্যাঁ, তাহলে তো সেটাই দাঁড়াচ্ছে। আমি হরিচরণকে নিয়ে আবার ওই জঙ্গলে যাব। আজ পূর্ণিমা, আজকের রাতে ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখব আসলে এমন কি আছে ওখানে যার জন্য একটা মানুষ পুরোপুরিভাবে নিরুদ্দেশ হয়ে গেল। শুধু ছোট জমিদার নয় সাধু বাবা, এর আগেও গ্রামে অনেকে নিরুদ্দেশ হয়েছেন। তখন কেউ অতটা খেয়াল করেনি, কারণ যারা নিরুদ্দেশ হয়েছিল তাদের হয় কোনো পরিবার নেই, আর না হলে অনেকদিন পরেই তাদের খোঁজ পড়েছে। কিন্তু কেউ তাদের এই জঙ্গলের মধ্যে ঢুকতে দেখেনি। তবে তারপরেও আরও অনেক কথা বলল মাধবী, যার মানে এরকম দাঁড়ায় যে গ্রামে ওই বিপদটা আগেও হয়েছে। ওই জঙ্গলের দিকে পূর্ণিমা রাতে ভুল করে চলে গিয়ে আর কেউ ফিরে আসেনি, এমন অনেকেই আছে। আর শুধু এই গ্রামেই নয়, আশেপাশের গ্রামেও আছে। আমি বুঝতে পারলাম জমিদার মশাইয়ের বলা কথাগুলো সত্যি হলেও হতে পারে, কিন্তু যদি সেটাই হয় তাহলে সমস্যা কিন্তু অনেক বেশি। এত অল্প সময়ে যে কি করে সব ঠিকঠাক করব, আমার মাথায় বারবার এটাই ঘুরে ফিরে আসতে লাগলো। আর এমন সময় সন্ধেবেলা হরিচরণ শোনালো আরেকটা কথা। সাধু বাবা, অন্ধকার হলেই আমরা বেরিয়ে পড়ব। লণ্ঠন সঙ্গে থাকবে, কোনো চিন্তা নেই। তারপর দেখি ওই জঙ্গলের মধ্যে থাকা ভূত বা শয়তান কি করে আমাদের ক্ষতি করে। ভুল করছো হরিচরণ, ওরা ভূত প্রেত নয়, ওরা অন্য কিছু। ওরা এমন কিছু যার ক্ষমতা অনেক বেশি, আর তাই খুব সাবধানে আমাদের যেতে হবে। এক টানা এতক্ষণ কথাগুলো বলে তারানাথ বিরতি নিতেই আমি বলে উঠলাম, তার মানে আপনারা পূর্ণিমার দিন সন্ধেবেলা ওই জঙ্গলের ভেতরে ঢুকলেন সেই বাড়িটাকে দেখবার জন্য, কিন্তু আশ্চর্য, সেই বাড়িটাকে আপনি নিজের চোখে দেখতে পেয়েছিলেন? তারানাথ চুপ করে রইল। তারপর কিছুক্ষণ পরে কথা বলল, যেন একটা অদ্ভুত স্বগতোক্তির মতোই বলতে শুরু করলো। জমিদার বলেছিল, না বললেও কিন্তু কিছু অদ্ভুত গল্পের কোনো ব্যাখ্যা থাকে না। এই গল্পেরও তেমন কোনো ব্যাখ্যা নেই, আর সেই ব্যাখ্যা না থাকার ব্যাপারটা শুরু হয়েছে ঠিক সন্ধেবেলার ঘটনাটা ঘটার পর থেকে। তোমাদের যা বলি ভালো করে মন দিয়ে শোনো। আমি নিজেও ভালো করে কোনো কিছুই বুঝতে পারিনি, তবু সন্ধ্যের অন্ধকার নামতেই আমি আর হরিচরণ পথে নামলাম। হরিচরণের কোমরে গোঁজা সেই ছুরিটা, হাতে একটা হ্যারিকেন, আমায় জোর করে একটা লাঠি ধরিয়ে দিয়েছে হাতে। জঙ্গলের সেই প্রান্তটায় এসে পড়লাম আমরা। যেখানে গ্রাম শেষ হয়ে জঙ্গল শুরু হয়েছে ঠিক সেইখানে। হরিচরণ যে মাঝে মাঝে একটু ভয় পাচ্ছিল সেটা আমি বুঝতেই পারছিলাম। আমি তাকে বললাম, এখনো সময় আছে, যদি ফেরত যেতে চাও তাহলে চলে যাও। জঙ্গলে ঢোকার পরে কি কি হতে পারে তা সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণাই নেই। তবে হ্যাঁ, একটা কথা, জঙ্গলের মধ্যে যা অবস্থা বুঝতে পারছি তাতে চোখের সামনে যা দেখব তার সব কিছুতে তুমি যেন বিশ্বাস করো না। ঠিক এই কথাটাই সেদিন রমাকান্তর বাবা আমায় বলেছিলেন। আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি ব্যাপারটা ঠিক কি। কথাগুলো বলে আমি আর হরিচরণ জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। সে আমায় পথ দেখিয়ে নিয়ে চলল সেইখানে যেখানে সে ওই বাড়িটা দেখেছিল। সেই পথটা যেন তার কাছে একদম জলের মতো স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গেছে। সেই গাছটা চলে এসেছে। সেদিন তারা যেখানে দাঁড়িয়েছিল সেই গাছের তলায় আমরা এসে দাঁড়ালাম। জায়গাটা ফাঁকা, কোথাও কিচ্ছু নেই।
চাঁদ একটু পরেই তার আলো ছড়াতে শুরু করবে। আসলে আকাশে কালো মেঘ থাকার জন্য পূর্ণিমাটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমরা এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। বাতাসে অদ্ভুত একটা ভ্যাপসা গন্ধ আর কেমন একটা ভারী ভারী ভাব, কিন্তু গন্ধটা যেন অনেক দূর থেকে আসছে বলে মনে হলো। আর আস্তে আস্তে সেটা হালকা হয়ে গেছে। হরিচরণকে দেখলাম ইতস্তত চোখে এদিক ওদিক তাকিয়ে দেখছে, কিন্তু আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কারণ আমার মনে হচ্ছে চারপাশের বাতাসে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে। জঙ্গলের ভিতরে এতক্ষণ হাঁটার পরে এই গাছের কাছাকাছি এসেই পরিবর্তনটা লক্ষ্য করলাম। বাতাস এমন জোরে বইছে যে বাইরের কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তাছাড়া জঙ্গলের ভিতরে রাতের বেলা যে নিজস্ব শব্দ থাকে সেই শব্দটুকুও নেই। মেঘের আড়াল থেকে আস্তে আস্তে চাঁদের আলো বাইরে ঠিকরে আসছে। এমন সময় হরিচরণ প্রায় চিৎকার করে বলল, সাধু বাবা, সাধু বাবা, ওই যে ওইদিকে তাকিয়ে দেখুন। হরিচরণের মুখ থেকে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। আমাদের থেকে মাত্র 50 হাত কিংবা আরেকটু দূরে একটা ফাঁকা জমির মধ্যে একটা বড় সড়ো 3 তলা বাড়ি তৈরি হয়েছে। এই রকম একটা বাড়ি অনেক আগেই সাধারণত চোখে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু চোখে পড়েনি, কারণ জায়গাটা ফাঁকা ছিল। আমি আর হরিচরণ মুখ চাওয়াচাবি করতে করতেই হরিচরণ বলে উঠল, সাধু বাবা, যাই হোক না কেন, ওই বাড়িটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। বিশেষ করে বাড়িটার 3 তলার ছাদে কেউ একটা আছে, তার দিকে তাকাবেন না। হরিচরণের সাবধান বাণী বুঝে ওঠার আগেই আমি বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম। আশ্চর্য, এত বড় 3 তলা একটা বাড়ি হঠাৎ করে এখানে এলো কোথা থেকে? বেশ একটু দূরে হলেও সেই বাড়ির গায়ে যে লতাগুল্ম জড়িয়ে রয়েছে তা বেশ ভালো করেই বোঝা যায়। ওখানে জীবিত কোনো প্রাণী নেই। আমি হরিচরণকে বললাম, এই হলো তোমার সেই বাড়িটা, যে বাড়িটার মধ্যে ছোট জমিদার রমাকান্ত রায় হারিয়ে গেছে। আমার তো তাই মনে হয়, কিন্তু আপনি তো ভয় পাচ্ছেন বলে মনে হচ্ছে না সাধু বাবা। ওই বাড়িটা দেখে আমি এবার বুঝতে পারছি, পূর্ণিমার রাতে ওই বাড়িটা শুধু বাড়ি নয়, একটা জীবন্ত কঙ্কাল হয়ে ওঠে, হাঁ করে মানুষের আত্মাকে গ্রহণ করে। এখান থেকে আমাদের চলে যাওয়াটাই ভালো। এত দূর পর্যন্ত এসে এভাবে এখান থেকে চলে যাওয়াটা ঠিক হবে না। ওখানে চলুন, অন্তত কিছুটা এগিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি হয়েছে। হরিচরণ আর থাকতে চাইছিল না, কিন্তু আমিও সেখান থেকে যেতে চাইছিলাম না। সেই গাছের তলায় দূর থেকে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারলাম ধীরে ধীরে বাড়িটাকে যেন আরো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। চারপাশের সেই বাতাসের মধ্যে একটা অদ্ভুত শব্দ যেন আমি শুনতে পাচ্ছি, আর যতবারই কানের মধ্যে সেই শব্দটা গিয়ে প্রবেশ করছে ততবার একটা অজানা ভয়ের স্রোত আমার শির দাঁড়া বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। জমিদার মশাইয়ের বলা সেই কথাগুলো মনে পড়তে লাগলো। ওখানে এখনো অনেকেই আছে। বাড়িটা আসলে বাড়ি নয়, এমন একটা কিছু যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু কিন্তু ওটা থেকে দূরে থাকাই ভালো। ওই বাড়িটাতে নিশ্চয়ই একটা কিছু আছে হরিচরণ। এমন কিছু একটা ওই বাড়িটার মধ্যে আছে যেটা যেটা মানুষ নয়, যেটা অন্য কিছু। আর বাড়ির 3 তলার ভিতরে কোনো ঘর আছে বলে আমার মনে হয় না। আসলে বাইরে থেকে যেটা আমরা দেখছি সেটা বাড়ির খোলস নয়, আসলে সেটা কারোর একটা মাথা। ওই বাড়ির দরজার মতো যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলো কিছুই নয়, আসলে আসলে সেগুলো একটা করে চোখের গর্তের মতো কিছু একটা। কথাগুলো হরিচরণকে বলতেই হরিচরণ ভয়ে বিস্ফারিত চোখে তার দিকে তাকায়। আমি কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই সেই বাড়ির ছাদের দিকে তাকাতেই দেখতে পেলাম ছাদের ওপরে কেউ একটা দাঁড়িয়ে আছে, আর সেখানে দাঁড়িয়ে সে যেন কিছু একটা করছে। এত দূর থেকেও তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কেন বুঝতে পারছি না। হরিচরণ অনেকক্ষণ আগেই আমার সাথে কথা বলা বন্ধ করেছে। আমি কিছু বললেও সে সাড়া দিচ্ছে না। কি মনে হতেই হঠাৎ করে হরিচরণের দিকে তাকালাম, আর সঙ্গে সঙ্গে আমার বুকের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল।
হরিচরণ আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে মরা মাছের মতো দৃষ্টি, দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই হরিচরণ আমাকে বলল, সাধু বাবা, ও যে আমাদের ডাকছে, ওর কাছে যেতে হবে তো। কার কাছে যেতে হবে? কে ডাকছে? হরিচরণ, তুমি আমার সাথে এরকম অদ্ভুতভাবে কথা বলছো কেন? হরিচরণ আমার কথা শুনতে পাচ্ছ? হরিচরণ সব শুনতে পাচ্ছিল, কিন্তু সেই বাড়িটার দিকে আঙুল দেখিয়ে সে কি যেন বিড়বিড় করে বলছিল। আমি বুঝতে পারছিলাম না তার কথার অর্থ। এইটুকুই বুঝতে পারছিলাম যে বাড়িটা থেকে কেউ আমাদের ডাকছে, আর তার কাছে যেতেই হবে। ভয়ে যেন ফাঁপড়ে পড়ে গেলাম। হরিচরণকে বাঁচিয়ে এখান থেকে বার করে নিয়ে যেতেই হবে, তার দায়িত্ব আমার, এমনকি আমারও দায়িত্ব আমার। হরিচরণের কাঁধটা ধরে তাকে একবার ঝাঁকুনি দিতেই সঙ্গে সঙ্গে হরিচরণের তন্দ্রা যেন ছুটে গেল। তার চোখের সেই ঘোলাটে ভাবটা কেটে গিয়ে মুহূর্তের মধ্যে সে কেমন যেন হয়ে গেল। তারপর বলল, কি হলো? আমি এখানে এলাম কি করে? হরিচরণ কি হয়েছে তোমার? হরিচরণ, তুমি বাড়িটার দিকে যাওয়ার কথা বলছো কেন? এত বড় ভুল তুমি কি করে করতে পারো? বাড়িটা কিভাবে যেন আমায় ডাকছিল, তারপর যা হলো সাধু বাবা, এখন সে কথা বলতে পারবো না। ওই যে আমাকে আবার ডাকছে, ওই যে আমায় ডাকছে। কথা বলতে বলতে হরিচরণ দুটো কানের ভিতরে হাত ঢুকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। প্রচণ্ড চিৎকার করার চেষ্টা করছে, যেন বাইরে কোনো শব্দ কানের ভিতরে এসে না ঢোকে। আমি হরিচরণের সামনে এসে দাঁড়িয়েছি। তার পাশে দাঁড়িয়ে তাকে দেখে বোঝার চেষ্টা করছি ওখান থেকে কেউ কিছু করছে নাকি। আর তারপরেই মনে পড়ল চাঁদের আলো। চাঁদের আলোর জন্যেই এমন কিছু একটা হচ্ছে, যেটা আসলে সত্যি নয়। চোখের সামনে এমন একটা কোনো মায়া আমরা দেখতে পাচ্ছি। ঠিক এমন সময় হরিচরণ কাঁপা কাঁপা গলায় আঙুল তুলে কি যেন দেখালো সামনের দিকে, আর আমি সেই দিকে তাকাতেই দেখি সেই বাড়িটা, আর তার ঠিক পিছনেই মাথার উপরে চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় দেখতে পেলাম কালো কালো কারা যেন চাঁদের আলোয় এখান ওখান থেকে টুপটাপ করে নেমে আসছে। জীবনে এর আগেও আমি ভয় পেয়েছি, বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু সেই দিন যে কি হয়েছিল আমি তাও বুঝতে পারিনি। সেই কালে কালো ছায়াগুলো যেন টুপটাপ করে সেই বাড়িটার ছাদের উপর এসে নামল। আমি কিছু বুঝে ওঠার আগে হরিহরণ চিৎকার করে দৌড়াতে শুরু করল। খবরদার বলছি, চলে যায় এখান থেকে তোরা। হ্যাঁ, আমি জানি আমার চোখের সামনে আমি যা দেখছি তার সবকিছুই ভুল। হরিচরণ ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সম্বিত ফিরে এলো। আমি হরিচরণকে উদ্দেশ্য করে সামনের দিকে এগোতে লাগলাম। আমি বলতে লাগলাম, হরিচরণ সামনে যেও না, ভুল করছো, আরে বিপদ হবে তোমার, যেও না। হরিচরণ আমার কথা না শুনে আরো খানিকটা ছুটে গেছে। ঠিক এমন সময় একটা ব্যাপার আমার মনে হলো। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার মনে হলো এতক্ষণ ধরে ওই গাছের তলায় কেউ যেন আমায় বা আমাদের লক্ষ্য করে চলেছিল, ঠিক এই মাত্র। কিন্তু এখন সে আর আমাদের দিকে তাকাচ্ছে না, সে তাকাচ্ছে অন্য কোনো দিকে। হয়তো ওই বাড়িটার দিকেই তাকিয়ে আছে। পিছন ঘুরে সেই গাছের তলার দিকে তাকাতেই যেটা দেখতে পেলাম তা বলার মতো নয়। আকাশ থেকে নেমে এসেছে একটা লম্বা কালো দণ্ডের মতো কিছু একটা। সেটা গাছের একটু পাশে, ঠিক যেখানে আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেইখানটাতেই সেটা এসে নেমেছে। ওটা ঠিক কি আমি তা বলতে পারছি না। এত বড় যে কোনো কিছু হতে পারে সেটা আমার মনে হয় না। ততক্ষণে হরিচরণ ছুটে চলে গেছে সেই বাড়িটার কাছাকাছি। বাড়ির চারপাশে কোথাও কোনো দেওয়াল নেই, শুধু বাড়িটাই দাঁড়িয়ে আছে। আমি হরিচরণের পিছু পিছু ছুটে গেলাম। বাড়িটার মধ্যে সে ঢুকতে যাবে, তার আগেই খপ করে তাকে ধরে ফেললাম। একটা হ্যাঁচকা টানে তাকে সেখান থেকে মাটির উপর ফেলতেই দেখতে পেলাম তার চোখে মুখে আবার সেই আগের মতোই অভিব্যক্তি। হরিচরণ আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে, তারপর আমার গায়ের উপর উঠে বসল।
ও ডাকছে আমাকে, ওর কাছে যেতেই হবে। তুই আমাকে আটকাবার চেষ্টা করলে তোকে আমি শেষ করে দেবো। দু হাতে আমার গলা চেপে ধরে রয়েছে হরিচরণ। আমি কি করব বুঝতে পারছি না। হরিচরণকে প্রচণ্ড ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, তার হাতটা ছাড়াতে চাইছি কিন্তু পারছি না। তার গায়ে যেন হাতির মতো প্রচণ্ড জোর, খিলখিল করে হাসছে, ফ্যাকাশে মরা মাছের মতো চোখে তাকিয়ে রয়েছে, আর ওই বাড়িটার দিকে তাকিয়ে কিছু একটা বলছে। আমি আবার তাকালাম বাড়িটার দিকে। 3 তলার ছাদের মাথায় কেউ একটা দাঁড়িয়ে আছে, এছাড়া তো আর কোথাও কিচ্ছু নেই। কে দাঁড়িয়ে আছে ওখানে সেটা আমি বুঝতে পারছি না। মাটির উপর পড়ে থাকা অবস্থায় হরিচরণকে বললাম, কে তোমরা? এভাবে কেন শুধু শুধু একজনকে ধরে নিয়ে যেতে চাইছো? কেন হরিচরণকে মারতে চাইছো? ছেড়ে দাও ওকে। কিন্তু হরিচরণ দুহাতে আমার গলাটা আরো শক্ত করে চেপে ধরে রয়েছে। বুঝতে পারছি হরিচরণ আমাকে নিয়ে যেতে চাইছে না। যারা ওকে নিয়ে যাচ্ছে তারা বুঝতে পেরেছে যে আমায় নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমায় মারতে চাইছে। অনেকক্ষণ চেষ্টা করে বুঝতে পারলাম যে কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করেছে, চোখের সামনে সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম, বাড়িটা কোথায় গেল? একটা মস্ত বড় কালো রঙের অন্ধকার এসে যেন দাঁড়িয়ে রয়েছে সেইখানে, আর সেই অন্ধকারের ভিতর থেকে প্রচণ্ড শব্দ করে কারা যেন বাইরে বেরিয়ে আসছে। সেগুলো কারা, তাদের কেমন দেখতে তা আমি ভালো করে তোমাদের বলতে পারছি না। বাদুড়ের মতো কালো কালো ডানাওয়ালা বড় বড় ছায়া মূর্তি, প্রায় তাল গাছের সমান লম্বা লম্বা মূর্তি। আরো কত কি যে সেই অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসছে তা বোঝা সম্ভব নয়। এক মুহূর্তের জন্য ব্যাপারটা দেখতে পেলাম, আর তারপরেই দেখতে পেলাম চাঁদের আলোয় সেই বাড়িটা। শ্বাস বন্ধ হয়ে আসছিল আমার, কি করব বুঝতে পারছিলাম না যে কি হলো। হঠাৎ করে শুনতে পেলাম মাতু পাগলির গলা। এই জঙ্গুলে গ্রামের কাছে মাতু পাগলি কোথা থেকে আসবে? শুনতে পেলাম মাতু পাগলি বলছে, সব জায়গায় গিয়ে কিছু না কিছু একটা বিপদ বাজিয়ে ফেলবি, তাই না? আমি মাথা তুলতে গেলাম, দেখলাম মাতু পাগলি হেঁটে আসছে আমরা যে গাছের তলায় দাঁড়িয়েছিলাম সেই গাছের দিক থেকেই। গাছের কাছে সেই আকাশ থেকে নেমে আসা কালো কালো লম্বা জিনিসটা তখনও রয়েছে। উল্টো দিকে সেই বাড়িটাকে তখনও দেখতে পাচ্ছি। হরিচরণ আমার গায়ের উপর বসেছিল এতক্ষণ, হঠাৎ ব্যাঙের মতো লাফিয়ে উঠল আর তারপরে দৌড়তে লাগলো সেই বাড়িটার দিকে। আমি তাকে ডাকার চেষ্টা করতে গেলাম, কিন্তু শরীরের ক্ষমতা নেই। আর পরক্ষণেই একটা হলদে আলোর বিস্ফোরণ হলো, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম হরিচরণের মুখ থেকে একটা আর্ত চিৎকার বেরিয়ে আসতেই চারপাশের সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে গেল। বাইরে তখন ভালোই বৃষ্টি নেমেছে। আমি আর কিশোরী বুঝতে পেরেছিলাম গল্প প্রায় শেষের দিকে। বাকিটা শোনার জন্য অপেক্ষা করছি। তারানাথ বলল, যখন জ্ঞান ফিরল দেখি আমার থেকে একটু দূরে হরিচরণ মাটির উপরে পড়ে আছে। উঠে গিয়ে তার জ্ঞান ফেরালাম। দেখলাম শরীর গরম, তার মানে মারা যায়নি, বেঁচে আছে। তবে কাঁধের কাছে একটা ক্ষত হয়েছে আর সেইখান থেকে রক্ত বেরোচ্ছে। হরিচরণ উঠে বসে প্রথম যে কথাটা আমায় বলল, আমি কোথায় আমি কোথায় কোথায় আমি কোথায় সাধু বাবা? আমরা জঙ্গলের মধ্যে এলাম কখন? কাল রাতে তো পূর্ণিমা ছিল হরিচরণ। পূর্ণিমা রাতে ওই বাড়িটাকে দেখার জন্যই তো আমরা জঙ্গলের মধ্যে এসেছিলাম। কি বলছেন? কাল রাতে পূর্ণিমা ছিল? কি জানি, হলেও হতে পারে। কষ্ট লাগলেও তখন আর কিছু বললাম না। ফিরে এলাম বাড়িতে, আর বাড়িতে ফিরে দেখি হরিচরণের বাড়ির সামনে লোকজন। আমি আর হরিচরণ বাড়িতে ঢুকতেই হরিচরণের বৌমা ছুটে এলো। সাধু বাবা, আপনি এসেছেন? বাবা, বাবা আপনি ঠিক আছেন তো? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, এতদিন ধরে আপনাদের কোনো খোঁজ পাচ্ছিলাম না।
এমন করে 7টা দিন হয়ে গেল, আপনাদের কারোর কোনো খোঁজ খবর নেই। আমার বড্ড চিন্তা হচ্ছিল। হ্যাঁ, এসব তুমি কি বলছো মা? 7 দিন হয়ে গেল? কাল রাতেই তো আমরা ওই জঙ্গলে যাব বলে বেরিয়েছিলাম। আমি মিথ্যে বলবো কেন? আপনারা চলে গেলেন পরদিনই তো আমি একজন লোককে দিয়ে জমিদার মশাইয়ের কাছে খবর পাঠালাম। জমিদার মশাই গোটা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ফেললেন, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। আর তাই আমরা আশা ছেড়েই দিয়েছিলাম। আপনাদের কোথায় পাবো বুঝতেও পারছিলাম না। হরিচরণ আর আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। 7 দিন ধরে আমরা নিখোঁজ ছিলাম। পরে জানতে পারলাম গোটা জঙ্গল খুঁজে ফেলেও আমাদের নাকি খুঁজে পাওয়া যায়নি। জমিদার মশাই প্রায় গ্রামের অর্ধেক পুরুষ এবং তার লোকেদের কাজে লাগিয়েছিল। হরিচরণকে বলল জমিদার বাড়িতে যাওয়ার জন্য। আমিও তার সঙ্গে যাব বলে স্থির করলাম। পথে যেতে যেতে হরিচরণ বলল, কি হয়েছিল বলুন তো সাধু বাবা, আমার তো কিছুই মনে পড়ছে না। আপনার সঙ্গে গ্রামের পথে বেরিয়েছিলাম, এইটুকু খালি আমার মনে আছে। তারপরে আমারও কিচ্ছু মনে নেই হরিচরণ, কিছুই বুঝতে পারছি না। সে কি, আপনারও কিছু মনে ছিল না? হরিচরণকে মিথ্যে বলেছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যা হয়ে চলেছে তার ধারণা করা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। হরিচরণের সঙ্গে হাঁটতে হাঁটতে সেই বাড়ির চারপাশে যে ফাঁকা জমির চৌহদ্দি আছে তার মধ্যে ঢুকে পড়েছিলাম। আর তারপরেই পিছনের দিকে তাকিয়ে সেই গাছের পিছনে কালো লম্বা মতো জিনিসটাকে দেখতে পেয়েছিলাম। সেইটা ঠিক কি সেটা আমি জানি না। মাতু পাগলি সত্যি সত্যি এসেছিল কিনা জানি না। সেই একবারই যেন তার গলাও শুনেছিলাম, আর তেমন একবারই তাকে দেখতেও পেয়েছিলাম। কিন্তু বাড়িটা আর তার আশেপাশের চৌহদ্দির মধ্যে এমন কিছু ব্যাপার ঘটেছিল যাতে ওই এক রাত্রের মধ্যে আমরা 7টা দিন পার করে দিয়েছিলাম। জমিদারের লোকেরা আমাদের ওই এলাকাতেই খুঁজেছিল, অথচ তবুও আমাদের নাকি খুঁজে পায়নি। আর সবচেয়ে বড় আশ্চর্যের কথাটা জানতে পেরেছিলাম জমিদার মশাইয়ের বাড়িতে গিয়ে। আপনাকে আমি আগেই বলেছিলাম, আপনি তো আমার কথা শুনলেন না। ওই গাছের তলায় আপনাদের সঙ্গে যাওয়া লণ্ঠন লাঠি সব খুঁজে পেয়েছিলাম। খুঁজে পাইনি শুধু আপনাদের, বুঝতে পেরেছিলাম কিছু একটা ব্যাপার হয়েছে ওইখানে। জায়গাটা তো ভালো নয়, ওখানে এমন কিছু শক্তি আছে যেগুলোর ধারণা আমরা করতে পারবো না। কিন্তু সাধু বাবা, আপনি ঠিকই বলেছিলেন জমিদার মশাই, ওই বাড়িটা আসলে কোনো বাড়ি নয়। ওইটা অন্য জগতের সঙ্গে আমাদের এই জগতের যোগাযোগের একটা মাধ্যম মাত্র। যাই হোক, হরিচরণের বাসায় এখানে এই গ্রামে তো অনেকদিন হলো আমার জমিদার মশাই। এবার আমায় বিদায় দিন, আমি আজ এই গ্রাম ছাড়তে চাই। সেই দিনই গ্রাম ছেড়ে দিলাম। তবে এই গোটা ঘটনার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। মনে মনে একটা ব্যাখ্যা দাঁড় করাতে পেরেছিলাম, তবে সেটাও খুব একটা সুবিধার নয়। জঙ্গলে যারা থাকতো কিংবা যে শক্তি উপস্থিত ছিল তারা মানুষের সঙ্গে থাকতে চায়নি। এই গ্রাম তৈরি হওয়ায় ওই জঙ্গলের মাঝেই তারা নিজেদের জন্য একটা আলাদা জগৎ তৈরি করে ফেলে। শুধু পূর্ণিমা রাতে সেই জগতের সঙ্গে আমাদের এই জগতের একটা যোগাযোগ ঘটে সেই বাড়িটার মাধ্যমে। আসলে বাড়িটার কোনো অস্তিত্বই নেই। আসলে ওটা একটা মুখ, যেটাকে বাইরের মানুষেরা বাড়ি বলে মনে করে। এই ব্যাখ্যাটা যদিও মোটামুটি একটা ধারণা দিতে পারে, কিন্তু একটা কথার উত্তর দিতে পারেনি। শুধু পূর্ণিমার রাতেই কেন, সবকিছু যদি একপাশে সরিয়ে রাখি তাহলেও একটা প্রশ্নের উত্তর আমি কখনো পাইনি। ওই 3তলা বাড়িটার ছাদের একদম মাথায় আলসের কাছে আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তারানাথ চুপ করল। আমরা উঠে পড়লাম। কিশোরীকে বললাম, বৃষ্টিটা একটু কমে যায়, তাই চলো এখনই বেরিয়ে পড়া ভালো। আর কখনো সেই গ্রামে গিয়েছিলেন? না, আর কখনো সেই গ্রামে যাইনি, যাওয়ার ইচ্ছেও হয়নি। কিছু কিছু জায়গা এমন থাকে যেখানে না যাওয়াই ভালো। তবে আসার সময় জমিদার মশাইকে বলেছিলাম
যে পূর্ণিমা আসলে যেন কেউ ওই জঙ্গলে না ঢোকে। আমরা বেরিয়ে পড়লাম। কিশোরী আমাকে বলল, এত কিছু হলেও হতো তো, অথচ যে গ্রামের গল্প শুনলাম তার নামটাই জানা হলো না, দেখেছো? আমি অবাক হলাম না, কারণ আমার মনে হলো ইচ্ছে করেই তারানাথ গ্রামের নামটা আমাদের বলেনি। কিন্তু যদি আশ্চর্য কোনো একটা বাড়ি যদি অন্য কোথাও থাকে, হয়তো এই কলকাতা শহরেই আছে, তাহলে শুনছিলেন সুকান্ত দাশের কলমে সেই পুরনো বাড়িটা। বিভিন্ন চরিত্রে অয়ন্তিকা, জ্যোতির্ময়, সায়ন, সৌম্যজিৎ, ঋতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। একটি বিশেষ অনুরোধ, আমাদের গল্পের পাইরেসি করবেন না এবং পাইরেসিকে সমর্থন করবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।